বিএনপিকে কিশোরগঞ্জ অনেক কিছু দিয়েছে, কিন্তু বিএনপি দেয় নাই। আমার আব্বাই একমাত্র আলেম বিএনপির মধ্যে। ওই সময় উনি গুলশানে প্লট পেয়েও নেন নাই। আমার আব্বার ইন্তেকালের পরের বছর ৯-এর নির্বাচনের জন্য বিএনপির হাইকমান্ড থেকে বলা হয়েছে, বেগম জিয়া ওনার অফিস থেকে ফোন গেছে। বিএনপি আমাকে ৩ বার মনে হয় বা ৪ বার ইলেকশনের জন্য বলতেন। বলার পরে আমি কিছু আমার শর্ত দিতাম। শর্তগুলি যদি তারা একমত হন তাহলে ইলেকশন করব, নাহলে করব না। আমি ছাড়াও যদি বিএনপির কোনো প্রার্থী দাঁড়ান তাহলে কিশোরগঞ্জ এখন পাশ করবে, যেহেতু এবার আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগ থাকলে পাশ করাটা খুব চ্যালেঞ্জ, এবং ওনারা কোনো দিন পারেন নাই। আওয়ামী লীগ যেহেতু নাই, কাজে এখন বিএনপির একজন গ্রহণযোগ্য লোক তো পাশ হওয়ার কথা। যদিও আওয়ামী লীগের যে ভোট এইগুলি তো আছে, ওনারা কাকে সমর্থন দেন, কোন বাক্সে যায়, সেটার একটা হিসাব আছে। এরপর কিশোরগঞ্জে ইসলামী মনোভাবের ভোটারও বিশাল একটা পরিমাণ। সেটা আমার আব্বা বা ওনার সন্তান হিসেবে আমি গেলে এটা অনেকটা আমি কভার করতে পারবো, প্লাস বিএনপি। এই হিসাবে আর কি নির্বাচনটা সামনে হবে। এখন আমাকে যদি বলে যে আপনি ওখানে যান, পাশ হয়ে আসেন, আমাদেরকে সিট এনে দেন, দেখা গেল যে 100, 150, 200 এমপির মতো একজন আমাকে বসায় রাখলো চেয়ারে পিছনের কাতারে, তাহলে এখানে আমার যে কাজ বা আমার যে জ্ঞান অভিজ্ঞতা আমি যা জানি এটা আমি কাজে লাগাতে পারবো না। কিন্তু বিএনপি যদি বুঝে যে এই মানুষটা কোনো কাজের, ওনাকে আমাদের পার্লামেন্টে আনা উচিত, ওনারা হ্যাঁ বললে ওই দিক দিয়ে আমার প্রস্তুতি তো আছে, হয়তো আমি সহজে বের হয়ে আসতে পারবো। এই বের হওয়ার পরে আমাকে তারা কোনো কাজে যদি না লাগায়, আমার কোনো পরামর্শ না নেয়, আমার কোনো রাজনৈতিক কোনো বিষয় তারা গ্রহণ না করে, তাইলে তো আমার এখানে গিয়ে লাভ হলো না। বিএনপিকে কিশোরগঞ্জ অনেক কিছু দিয়েছে, কিন্তু বিএনপি দেয় নাই। আমার আব্বাকে যদি, যেমন আব্দুল হামিদ সাহেবকে আওয়ামী লীগ রাষ্ট্রপতি বানায় ফেলছে। সৈয়দ আশরাফুল ইসলাম সাহেব, ওনার অনেক দক্ষতা যোগ্যতা বা মনোযোগ ছিল না, কিন্তু ওনাকে কিন্তু পার্টির সেক্রেটারি জেনারেল বানায় রাখছেন, এলজিআরডি মিনিস্টার বানায় রাখছেন। বিএনপিতে একটা লোক গেলে ওই আসনে, যে আসন রাষ্ট্রপতির অথবা যে আসন সৈয়দ আশরাফের, সৈয়দ নজরুলের, ওনাকে যদি একটা ব্যাক বেঞ্চার এমপি বানায় রাখে 10 জনের মতো একজন, তা আমাদের তো এতটুকু এমপি হওয়ার দরকার নেই। আমরা ঢাকাতে যে কাজকর্ম এখন করতেছি আলহামদুলিল্লাহ, এটা জনসেবা হিসাবে ভালো। আর আমাদের সংসদে গেলে আমাদের নিজেদের অনেক ক্ষতি হবে। কাজের বাইরে চলাফেরা, গবেষণা, লেখালেখি, সাংবাদিকতা বা আমার মাদ্রাসা বোর্ড পরিচালনা, সব কাজে বিঘ্নিত হবে। আমি যে ওইখানে নিজেকে ব্যস্ত রাখবো, ওইখানে ব্যস্ততা দিতে হবে না আমাকে। আমার অভিজ্ঞতা, জনপ্রিয়তা বা আমার গ্রহণযোগ্যতাকে কাজে যদি লাগায় বিএনপি, তাইলে তখন আমি চিন্তা করব। আর যারা বিএনপি করেন তাদেরও হক আছে চাওয়ার। তারাও কিন্তু সেই 17 বছর মাঠে ময়দানে সংগ্রাম করেছেন। আমরা বুদ্ধিবৃত্তিক সংগ্রাম, কেস মামলা এখানে ঢাকায় বসেও আমরা করেছি। বড় বড় কাজে চলতে গিয়া আমরা আমাদের মতো করে নিজেদেরকে আত্মরক্ষা করেছি। এই ওনাদের ত্যাগ, আমার ত্যাগ, ওনাদের প্রাপ্তি, আমার প্রাপ্তি, এগুলিকে মিলিয়ে আমরা একটা ঐক্যবদ্ধভাবে আগাইতে হবে না। এখন আমি গিয়া নমিনেশন চেয়ে নিব এরকম আমার আগ্রহ নেই। কারণ অনেকে মনে করবে যে উনি বোধহয় বড় কোনো পদ চায়, এই জন্য উনি বলে, এরকম না। কিন্তু আমাকে আমার আব্বার ইন্তেকালের পরের বছর ৯-এর নির্বাচনের জন্য বিএনপির হাইকমান্ড থেকে বলা হয়েছে। ওই সময় সভানেত্রী যে বেগম জিয়া, ওনার অফিস থেকে ফোন গেছে। তা আমি ওনাদেরকে বললাম যে আমার আব্বা তো এই পার্টিতে গেছিলেন, কিন্তু উনি স্যাটিসফাইড ছিলেন না। ওনার নিয়ম নীতি, আদর্শ, শিক্ষা, এত এলেম, এটা কোনোটাই আপনারা নেননি। শেষ পর্যন্ত উনি হতাশ হয়ে গেলেন যে এই দলটার কাছে গেলাম আমি, যে দলে মানুষ তখন যাইতো না, আলেমরা। প্রথম উনি গেলেন, অনেক বদনাম হয়েছে ওনার, কেন গেলেন। এরপরেও গিয়েছিলেন যে এদেরকে দিয়ে কিছু ভালো কাজ করানো, কিন্তু হয় নাই। তো এখন আমাকে আপনারা বলেন এটা তো সিটটা পাওয়ার জন্য, সিট পাওয়ানো এটা আমার দায়িত্ব না। তাহলে বলে কি, বললো ঠিক আছে আপনি মহাসচিবের সঙ্গে কথা বলেন। আমি তখন খন্দকার দেলোয়ার সাহেব ছিলেন মহাসচিব 111-এর টাইমে। তো উনি আমার সাথে বসলেন, বললেন, তা আমি সরাসরি বললাম যে ওইখানে যার সঙ্গে আমি দাঁড়াবো ওনার নাম সৈয়দ আশরাফুল ইসলাম, উনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আমি বিএনপির কে।
আমার পরিচয় দেন, আর উনি এলজিআরডি মিনিস্টার, ওনাকে আমি ফিল করাই দিলাম আবেগে, বা সরকারের প্রতি মানুষ বিরক্ত থাকে হয়তো আমাকে ভোট দিয়ে দিবে, পরের দিন আমি একজন সাধারণ এমপি, এলজিআরডি মিনিস্টার যা করতে পারতো যদি আমি কিছুই করতে না পারি তখন আমি কিসের জবাব দিব? তো বলে যে তাহলে বাবা তুমি কি বলতে চাও? আমি তো বাস্তববাদী লোক, আমাকে যদি ক্ষমতায় যায় বিএনপি তাহলে কি বানাবেন এটা বলেন। যদি আপনারা 60-70 জনের মন্ত্রিসভা বানান, কোন দফতরটা আছে যেটাতে আমি পারবো না? আমার মতো লোকেরাই তো হবে। আমি কিশোরগঞ্জবাসীকে বলবো যে সৈয়দ আশরাফুল ইসলাম প্রায় ভদ্রলোক, অনেক অভিজাত মানুষের সন্তান, আমিও আল্লাহর রহমতে এমনই এক ফ্যামিলির। ভোট কিন্তু এইভাবে ভাগ হয়, ওখানে কিন্তু শুধু দলীয় ভোট না, এই যে ফ্লোটিং মধ্যের যে ভোট, এগুলি আমার দিকে আসবে। হ্যাঁ, বিএনপি আমাকেও একটা টিকিট দিয়েছে, উনি যেমন জেনারেল সেক্রেটারি, আমিও একটা ওয়ান অফ দ্য কী বলে মানে প্রমিনেন্ট পারসন অফ বিএনপি। 2 নম্বর হলো যে হ্যাঁ, আমাকে তারা অমুক একটা পোর্টফোলিওতে মিনিস্টার দিবে, এরকম একটা কিছু বলেন, তাইলে আমি আসি। আমার একজন সাধারণ সম্পাদকটা আপনি ফেলে দিবেন আমারে দিয়া, পরে আমি কি করব? পিছু পিছু ঘুরবো? পরে বলে যে আমি কথা বলে দেখি। তো এই রকম কথাবার্তার মধ্যে আমি আসি বিএনপির সঙ্গে। বিএনপি আমাকে নিলে, আমার যে এখন বয়স বা আমার যে 40 বছরের যে ডেডিকেশন, বাংলাদেশে বিশ্বের সব জায়গায় আমার একটা অবস্থান আছে। একটা অবস্থানওয়ালা মানুষকে নিলে তো তাকে সেই জায়গাটা দিতে হবে। শুধু জনপ্রিয়তা বা ভোট হিসেবে আমাকে নিয়ে গেল, নিয়ে পরে আমাকে আর কিছুই করলো না, আমি এলাকায় কি বলবো যে আমি কি করব, উন্নয়নটা কি করব? আমার তো ওখানে এলাকার উন্নয়ন হলো মূল উদ্দেশ্য, আর আমার তো সম্মান এবং প্রভাব ওখানে এমনি আছে, এই হিসাবে বলা, অন্য কিছু না। আর এমনি আমাদের কিন্তু কোনো আর্থিক কিছু নেই। আমার আব্বাই একমাত্র আলেম বিএনপির মধ্যে, ওই সময় উনি গুলশানে প্লট পেয়ে নেননি, এবং একসাথেই নিজামী সাহেব, মুজাহিদ সাহেব, ওনারা নিছেন বনানী। আব্বাকে বলছেন মৌলানা আপনি নেন, বললেন যে হুজুর আপনারা নেন, ভাই আপনারা নেন। আমার যেভাবে আমি চলি হালালভাবে, আমার মনে হয় না যে পাবলিক আমাদেরকে একটা প্লট নিতে বলছে। এটা তো পরে পাস করছি আমরা। ঠিকই যখন ডিউটিফিক গাড়ি আসলো, গাড়িটা উনি নেন নাই। আমরা ওই রকম মানে যখন বিএনপি জামাত বা সবাই আসছেন তো সবাই নিলেন, আব্বা নিলেন না। আমিও তো সরকার থেকে কিছু নিব না, আলহামদুলিল্লাহ আমার ভালো আছে, সব আছে, কিন্তু আমার সম্মান চাই এবং কাজের সুযোগ চাই। যেখানে সম্মান বা কাজের সুযোগ থাকবে না, এখানে আমি যাব না।